এই পৃথিবী আর বসবাসযোগ্য হবে না। আমরা কোভিড মহামারী কাটিয়ে এসেছি, সামনে আরেক মহামারী অপেক্ষা করছে আমাদের জন্য। কল্পনা করুন যে সামান্য সর্দি এবং কাশি, এই কারণেই আপনি মারা যাচ্ছেন। হ্যাঁ, 1928 সালের আগে অ্যান্টিবায়োটিক বলতে কিছু ছিল না। আলেকজান্ডার ফ্লেমিং যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করলেন, তারপর থেকেই ব্যাকটেরিয়ার ভয়াবহ সব আক্রমণ থেকে আমরা বাঁচতে শুরু করেছিলাম। কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে আমরা এখন আবার সেই সময়ে ফিরে যাচ্ছি যেখানে কোনো অ্যান্টিবায়োটিকই আমাদের আর শরীরে কাজ করবে না। আজকে এই ভয়াবহ বিপদের কথা নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মনিরুল হক। তিনি সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ এবং মাইক্রোবায়োলজিস্ট। এবং আমার ডানে আছেন লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার সৈয়দ হাসান আবদুল্লাহ। তিনি কান্ট্রি ডাইরেক্টর সেফটিনেট বাংলাদেশ এবং খুব প্রমিনেন্ট একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট। আপনাদের দুইজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ। আলোচনা শুরু করব ডক্টর হাসান আপনার কাছ থেকে। আমরা প্রায়ই যে জিনিসটা স্যার দেখতে পাই যে কোনো একটা ডিসপেন্সারিতে আপনি যদি 2 মিনিট গিয়ে দাঁড়াই, আমরা 3 মিনিট দাঁড়াই, তো দেখবো যে কেউ না কেউ আসতেছে, এসে বাই নেম বলতেছে যে আমাকে অমুক ওষুধটা দেন, এবং ডিসপেন্সার যে আছে সে এটা ফার্মেসি থেকে এটা দিচ্ছে। এটা মানে বড় রকমের অ্যান্টিবায়োটিক, কোনো পরীক্ষা নাই নিরীক্ষা নাই, সে এটা নিয়ে যাচ্ছে, 2 দিন খাচ্ছে, খাওয়ার পরে তার জ্বর গলা ব্যথা একটু কমে যাচ্ছে, এবং সে ওটা আবার জমিয়ে রাখছে, পরবর্তীতে আবার যদি হয় ওখান থেকে আবার 2টা খাবে, শেষ হলে আবার এসে কিনবে। এই যে প্রবণতাটা, এটা কি বিশ্বের সব জায়গায় এরকম? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ 24-কে অত্যন্ত সময়োপযোগী একটি বিষয়কে সামনে নিয়ে আসার জন্য। আমরা আজকে কথা বলছি অ্যান্টিবায়োটিকের অকার্যকরিতা, অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ, এই বিষয়টা নিয়ে। আপনি যে বিষয়টা বলেছেন সেটা আসলে হচ্ছে ওটিসি বা ওভার দি কাউন্টার ড্রাগ। ওটিসি একটা আন্তর্জাতিক শব্দ যেটার অর্থ মিন করে যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একজন মানুষ কিভাবে একটা ফার্মেসি থেকে ওষুধটা নিতে পারবে। একটা লিস্ট অফ মেডিসিন আছে যেগুলি বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকমভাবে প্রযোজ্য। মজার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে ওটিসি শব্দটা একদমই অপ্রচলিত, এবং আমাদের শহর জীবনযাত্রার কিছু অংশ যারা আসলে বিদেশে গিয়েছেন, যারা এটার সাথে পরিচিত, তারা বাদে ওটিসি ওষুধটার কোনো মানে টার্মিনোলজিটার কোনো ইম্প্যাক্ট নাই বাংলাদেশে। আপনি আসলে যেই প্রসঙ্গে এই জিনিসটা নিয়ে আসলেন সেটা হচ্ছে আসলে আমরা অ্যান্টিবায়োটিক আমরা কীভাবে কিনতে পারছি। আপনি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া বাদে বাকি কয়েকটা দেশ বাদে আপনি যদি বিশ্বের কোথাও দেখান, আপনি কোথাও অ্যান্টিবায়োটিক ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না, কারণ এটা রেস্ট্রিক্টেড একটি ড্রাগ। বাংলাদেশে যে শুধু অ্যান্টিবায়োটিক না, বাংলাদেশে ঘুমের ওষুধ, স্টেরয়েড, তারপরে হচ্ছে ব্যথার ওষুধ, ইনজেকশন, স্যালাইন, এগুলি সবই মানুষকে আপনি ওষুধ থেকে কাউন্টার থেকে কেনা যাচ্ছে আর কি। সো এইটা একটা ভয়াবহ স্বাস্থ্য সমস্যা তৈরি করছে আমাদের জনস্বাস্থ্যের জন্য। আমাদের আইনে বলা আছে প্রেসক্রিপশন ছাড়া নো প্রেসক্রিপশন নো অ্যান্টিবায়োটিক বলা আছে। আমাদের আপনি অনলাইন ফার্মেসি আছে জানেন, অনলাইন ফার্মেসিগুলির যে কাঠামো সেখানে বলা আছে আপনি আগে আপনার প্রেসক্রিপশনটা আপলোড করবেন, তারপরে তারা তাকে দিবে। আমি আপনাকে এইখানে বসে দেখিয়ে দিতে পারবো যে আমি বাংলাদেশের যতগুলো অনলাইন ফার্মেসি আছে সবগুলি থেকে আমি কোনো প্রেসক্রিপশন আনলোড করা ছাড়াই আমি ওষুধ কিনে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে স্যার এই জায়গায় আমার একটা প্রশ্ন, আপনি মাহিদুল ইউনিভার্সিটি অ্যালামনাই, জি, তার মানে থাইল্যান্ডে ছিলেন আপনি, জি, ওখানেও কি এরকম অনলাইনে চাইলে কিনা যায় না স্যার? মাহিদুল অনলাইনে আছে, কিন্তু প্রেসক্রিপশন আপলোড করতে হবে, প্রেসক্রিপশন ছাড়া দিবে না, প্রেসক্রিপশন ছাড়া দিবে না, কাউন্টারও দিবে না, প্রেসক্রিপশন ছাড়া আসলে সিস্টেমটা কাজ করবে না। ওকে, প্রেসক্রিপশনটা হলেই কাজ করবে এবং সেটার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। যদি আপনি 7 দিন একটা ওষুধ নিয়েছেন, পরবর্তীতে আবার যদি দেন সেটা কাজ করবে না, কারণ সে শো করবে আপনি অলরেডি 7 দিনের ওষুধ নিয়ে নিয়েছেন, তো সেটা কাজ করবে না। এটা অন্যান্য সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপে বলেন, সেগুলিতে আপনি যখন যেসব ফার্মেসিতে যান ওষুধটা ওরা আগে অনলাইনে পাঠায় দেয়, আপনি গিয়ে শুধু ওষুধটা কালেক্ট করবেন কাদের কাউন্টার থেকে, এই সিস্টেম আছে। সো বাংলাদেশে একটা ভয়াবহ চিত্র থাকছে। আমরা যদি অ্যান্টিবায়োটিকের কথা বলি, অ্যান্টিবায়োটিকটা আসলে খুবই সহজলভ্য বাংলাদেশে। কেন হলো স্যার এত সহজলভ্য? এইটা সমস্যাটা হচ্ছে আমাদের তাহলে কি ওষুধ শিল্পের এই বিকাশ আমাদের জন্য অভিশাপ হয়ে গেল? ওষুধ শিল্পের বিকাশ আসলে অভিশাপ হয়েছে আমি এটা বলবো না, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে, সেটা আমাদেরকে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন শ্রমজীবী মানুষ যারা গার্মেন্টসে কাজ করেন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যেই লোকটা কাজের বুয়া হিসাবে বাসায় কাজ করছে, তার ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8টা থেকে 3টা, 4টা, 5টা এরকম। অথচ তাদেরকে যে সেবা দিবে যে প্রতিষ্ঠানগুলো, গ্রামের কমিউনিটি ক্লিনিক বা ঢাকার নগর স্বাস্থ্যকেন্দ্র শহরের,
এগুলি সবই ওয়ার্কিং আওয়ার হচ্ছে 9টা থেকে 2টা বা 9টা থেকে 3টা। তাহলে তার যাওয়ার জায়গা কোথায়? তার ওয়ার্কিং আওয়ারে পরে সে কোথায় যাবে? তার জন্য এখন একমাত্র ভরসা কিন্তু আসলে ফার্মেসি ম্যান, সে সেখানেই যাচ্ছে। আমাদের হাসপাতালগুলিতে আউটডোরে এত লম্বা লাইন, কাউকে যদি চিকিৎসা নিতে হয় তাহলে তার এক বেলার উপার্জনকে স্যাক্রিফাইস করতে হবে, দ্যাট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। তার থেকে ফার্মেসি অনেক সুবিধা, তার কাছে গিয়ে সহজে কথা বলতে পারে এবং সহজে তার কাছ থেকে ওষুধটা সে নিয়ে আসতে পারে। কিন্তু ফার্মাসিতে তো কোনো ডাক্তার বসে না। কোনো ডাক্তার বসে না। আমরা আপনাকে একটু থিওরিটিক্যাল কথা বলি। WHO 2017 সালে অ্যান্টিবায়োটিকগুলিকে 3টা ভাগে ভাগ করে দিয়েছে। 3টা ভাগে এটাকে বলে অ্যাওয়ার, মানে অ্যাক্সেস, ওয়াচ অ্যান্ড রিজার্ভ গ্রুপ। অ্যাক্সেসটা হচ্ছে আপনার যেগুলি সাধারণ যে প্রথম সারির যে অ্যান্টিবায়োটিকগুলি সেগুলি, যেমন অ্যামক্সিলিন, মেট্রোনিডাজল, এগুলো। এটা WHO আশা করে যে যে কোনো দেশের 60% ওষুধ এখান থেকে যাবে। এরপরে হচ্ছে ওয়াচ গ্রুপ, এটা কার্যকর যেমন তেমন এটাতে রেজিস্ট্যান্সও খুব তাড়াতাড়ি গ্রো করে। সেফট্রিয়াক্সন, সেফিক্সিম, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো হচ্ছে এই গ্রুপের ওষুধ। আর থার্ড গ্রুপটা হচ্ছে লাস্ট রিসোর্ট, যেটা রিজার্ভ গ্রুপ, লিনাজোলিড, এইগুলি হচ্ছে কোলেস্ট্রিন লাইফ সেভিং। আপনার তথ্য বলছে যে ফার্মেসি থেকে 51% অ্যান্টিবায়োটিক দেওয়া হয় উইদাউট প্রেসক্রিপশন, এবং এই 51%-এর মধ্যে 72% হচ্ছে ওয়াচ গ্রুপ। আপনার কাছে আবার ফিরবো স্যার। অবশ্যই এই ভয়াবহতা বোঝার জন্য প্রথমে বোঝা দরকার অ্যান্টিবায়োটিক কি, আর এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ জিনিসটাই কি, মানে সমস্যাটা কোথায়। অ্যান্টিবায়োটিক যদি মুড়ি মুরগির মতো খাই আমরা, এটার আনসার আমরা চাইবো। ধন্যবাদ। প্রথমেই আমি উপস্থাপককে আমার ধন্যবাদ, এবং যারা নিউজ 24 এর দর্শক আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অ্যান্টিবায়োটিক মূলত একটি ইংরেজি শব্দ। আমরা যদি এটাকে বলি যে এই যে সকল ঔষধ বা যে সকল রাসায়নিক আমরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহার করি সেটাকে অ্যান্টিবায়োটিক বলে। ভাইরাল যেটা, সেটা আসলে অ্যান্টিবায়োটিক নয়, সেটা হলো অ্যান্টিভাইরাল। আর আমরা যদি ফাঙ্গাসের বিরুদ্ধে ব্যবহার করি সেটা অ্যান্টিফাঙ্গাল। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন স্যার যে ভাইরাল জ্বরে যে অ্যান্টিবায়োটিক খায় আসলে এটা ওভাবে কাজ করে? এটা খুবই একটি চমৎকার প্রশ্ন অবতারণা করেছেন আপনি। আমরা দেখেছি যে সর্দি কাশি হলেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। আসলে তো আমাদের ব্যবহার করতে এভিডেন্স বেসড অ্যান্টিবায়োটিক ব্যবহার কথা বলা হয়েছে, যেটা আমি জানতে পারবো আসলে এটা ব্যাকটেরিয়া সংক্রমণ কিনা। সবচেয়ে মজার বিষয় হলো আমরা যে ঠান্ডা সর্দি কাশি এর 70%ই হলো ভাইরাল ইন অরিজিন, এবং আর কিছু পার্সেন্ট হচ্ছে অ্যালার্জিক, এবং ব্যাকটেরিয়াল অরিজিন হয়তো 5 to 10%। অ্যান্টিবায়োটিক কোনো কাজই নেই এখানে, কোনো রোলই নেই। রাদার আমরা এই যে একটু আগে বললেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এটাও একটা কারণ। ইট ইজ অলসো ইনডিসক্রিমিনেশন ইউজ। এইটা একটু এক্সপ্লেন করেন স্যার, কারণ আমরা জানতে চাচ্ছি যে অনেকে অ্যান্টিবায়োটিক মানে প্রেসক্রিপশন ছাড়াই কিনছে, অনেকে আবার ডোজ পুরো করছে না। এটা কিভাবে কাজ করে? এটাও একটা ব্যাপার, যে যেখানে আমি যেটা বললাম যে এভিডেন্স বেসড অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ আপনার আগে আমরা এটা কালচার করে দেখতে পারবো যে এখানে আসলে ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে কিনা। যদি বাসা বেঁধেই থাকে, কি কি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ দিয়ে এটা কিল করতে পারবো বা ধ্বংস করতে পারবো। সেটা না করে আমি যদি একটা টার্গেট আমার ফিক্স থাকে, সেই টার্গেটে যদি আমি গুলি না করে অন্য কোথাও দেই, তাহলে তো গুলি জায়গা মতো যাবে না। তাহলে কি হবে? সেক্ষেত্রে আমার লক্ষ্য বিভ্রাট হবে, লক্ষ্য ভ্রম হবে। সুতরাং তখনই আমাদের দেখা যাবে ব্যাকটেরিয়াগুলি আপার হ্যান্ড নিয়ে নেবে, দেন দ্য উইল বিকাম রেজিস্ট্যান্ট। আরেকটি ব্যাপার হলো, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলি কারা প্রেসক্রাইব করছে। সেটা হলো, আমি ম্যাক্সিমাম দেখেছি যে যারা আমরা যাদেরকে বলি যে গ্রামের ডাক্তার, গ্রাম্য ডাক্তার, কোয়াক বলি। শুধু তাই না, একটু আগে আমার সহকর্মী বললেন ফার্মেসিতে যাচ্ছে, ফার্মেসি তাদের অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। ইভেন কোয়াকেরও প্রেসক্রিপশন দরকার নেই, ইউ আস্ক, চাহিবা মাত্রই বাহককে দিতে বাধ্য থাকিবে। এইরকম একটা অবস্থা আমরা চলে গিয়েছে। সুতরাং আমার মনে হচ্ছে এই যে একটা ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক, শুধু তাই নয়, আমি দেখেছি আপনার কোনো ফ্রেন্ডকে হয়তো বললেন যে আমার এরকম ঠান্ডা লেগেছে, উনি সাথে সাথে একটি কথা বলে দিবে, আমাকে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলো, আমি এটা খেয়েছিলাম, ভালো হয়ে গেছে। আসলে কিন্তু এখানে কোনো অ্যান্টিবায়োটিক রোল নেই। মানে স্বঘোষিত চিকিৎসা প্রদানের একটি টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। তাহলে এটার মানে ভয়াবহতা কিরকম? ভয়াবহতা তো অবশ্যই আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিসে, ক্লিনিক্যাল প্র্যাকটিস, যে এখানে প্যানড্রাগ রেজিস্ট্যান্স, মানে অল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কোনো অ্যান্টিবায়োটিক আর বাকি থাকছে না। ইভেন একটি সাধারণ জ্বর কাশি বা সাধারণ একটি ব্যাকটেরিয়াল ইনফেকশনও আমরা দেখতে পাচ্ছি, যেটা কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কথা বাদই দিলাম, কমিউনিটিতে যে ইনফেকশনগুলি হচ্ছে সেখানেও মোটামুটি আমাদের প্রচলিত অ্যাভেলেবেল যে অ্যান্টিবায়োটিকগুলি আছে সবই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সামনের দিন আসলে ভয়াবহ।
আমি একটি ছোট্ট একজন ফিউচারিস্টের গল্প করি। মিচিও কুইকো, উনি একজন ফিউচারিস্ট ইন আমেরিকা। উনি বলেছেন যে আগামী প্রজন্ম পৃথিবীতে আর বাঁচতে পারবে না, তাদেরকে মঙ্গল গ্রহে যেতে হবে। কারণ এমনই একটা অবস্থা হচ্ছে, ডাইনোসরের আমলে যেমন আমাদের একটা বিবর্তন হয়েছিল, এই ব্যাকটেরিয়ার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের কারণে, অ্যান্টি ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্সের কারণে আমাদের পথ খুঁজতে হবে। এই পৃথিবী আর বসবাসযোগ্য হবে না। আমরা কোভিড মহামারী কাটিয়ে এসেছি, সামনে আরেক মহামারী অপেক্ষা করছে আমাদের জন্য। স্যার, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। আপনি কথার কথা আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে আপনি পছন্দ হলো, আপনি একটা বড় জেনারেশনের দামি একটা অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতো কিনে নিয়ে আসলেন, আপনি 7 দিন খাওয়ার কথা, আপনি 2 দিন খাওয়ার পরে ভালো ফিল করলেন, তারপরে আপনার গায়ে রেজিস্ট্যান্স তৈরি হলো। আমার সমস্যা কি? আপনার সমস্যা আছে। একটি ব্যাপার এখানে আমাদের জানতে হবে, আমরা ক্রস রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে। আমার দেহে যে ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে সেটা যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, তবে প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াটি যখন আপনার সংস্পর্শে কোনোভাবে যাবে, অথবা আমি কোনোদিন হসপিটালে ভর্তি হবো, আপনি হাসপাতালে ভর্তি হলেন, হসপিটালে ক্রস রেজিস্ট্যান্স বলে একটা কথা। আমার দেহে যে ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে সেই ব্যাকটেরিয়া আপনার কাছে গিয়ে ইনফেকশন করবে। ইনফেকশন করার পরে আমরা এখানে আরেকটি কথা বলতে চাই, ব্যাকটেরিয়াগুলি এখন যে প্রবণতা দেখা যাচ্ছে, কেন মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হচ্ছে? কারণ একটি ব্যাকটেরিয়ার মধ্যে 4-5 রকম জিন ঢুকে যাচ্ছে, ব্যাকটেরিয়াল জিন, which make them multi-drug or pan-drug resistant. So ওই ব্যাকটেরিয়াটা আপনাকে ক্রস ইনফেকশন করবে। এটা কি সুপারবাগ বলছি? এটাই আমরা সুপারবাগ বলছি। এটাকে আমরা সুপারবাগ বলছি। মানে এটার এগেইনস্টে কোনো ওষুধ নাই? ওষুধ আছে কি নাই এটা আমাকে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার এইরকম যদি হয়, সবই যদি রেজিস্ট্যান্ট হয়, তাহলে আমাদের কি হবে? আমি উত্তর দিয়েছিলাম, আমাদের জায়গা কবরস্থান ছাড়া কিছুই না। উই হ্যাভ টু গো টু জাস্ট উই হ্যাভ টু ডাই। তবে আসার কথা, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমাদের নতুন নতুন আবিষ্কার, যদিও অ্যান্টিবায়োটিক এর মধ্যে আর আবিষ্কার হয়নি, বাট আমরা জেনেটিক থেরাপি অথবা প্রিসিশন মেডিসিন, টার্গেটেড থেরাপির কথা শুনছি। আগামীতে হয়তো এই জিনগুলির এগেনস্টেই অ্যান্টিজিন আসবে, ওই জেনেটিক থেরাপি দিয়ে আমরা হয়তো আমাদের পথ উত্তরণ করতে পারবো। ধন্যবাদ স্যার। আবার আপনার কাছে ফিরবো। ডক্টর হাসান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং আপনার চাকরি সূত্রেই আপনি বাংলাদেশের যে হেলথ সেক্টরটা আছে এটা খুব কাছ থেকে দেখার সুযোগ পান এবং এখানে কি ধরনের প্যারাডাইম শিফট হচ্ছে সেটাও দেখেন। এই যে অ্যান্টিবায়োটিকের যে ভয়াবহতা, তারপর হচ্ছে সুপারবাগ আসতে শুরু করছে এবং কয়েকদিন পর কোনো অ্যান্টিবায়োটিকে আমাদের শরীরে কাজ করবে না, এইটা কি আমাদের প্রান্তিক জনগণ ওরা বোঝে অথবা জানে? ধন্যবাদ। আমার কাছে মনে হয় না যে প্রান্তিক জনগণের কাছে এই মেসেজটা সেইভাবে আমরা পৌঁছাতে পেরেছি। সুপারবাগ বা প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট শব্দগুলি যখন আমরা বলি, আমরা যারা এগুলির সাথে সম্পৃক্ত, আমরা খুব আতঙ্কের সাথে লক্ষ্য করি। আমি আপনাকে উদাহরণ দিই, ডক্টর মনির প্যান ড্রাগ রেজিস্ট্যান্টের কথা বলছিলেন। আমার কাছে অনেকগুলো ব্লাডের রিপোর্ট আছে। আমরা জানি যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, আমরা লিখি আর, সেন্সিটিভিটি লিখি এস। ওকে, এইটা আমাদের হচ্ছে রিপোর্ট। আমার কাছে যতগুলো আছে, আমি যদি আপনাকে দেখাই, দেখবেন যে একটার মধ্যেও, এরা আইসিইউ পেশেন্ট, একটার মধ্যে কোনো এস নাই, প্রত্যেকটাই হচ্ছে সবগুলো আর। সুতরাং আপনি একে কোন অ্যান্টিবায়োটিক দিবেন? আপনার হাতে আর কোনো মেডিসিন, কারণ সবচেয়ে থার্ড জেনারেশন যেটা আমরা বলছিলাম যে রিজার্ভ গ্রুপ, লিনাজোলিন, কোলিস্টিন, সেটা তো রেজিস্ট্যান্ট আসছে। তাহলে আমি কোথায় যাব? আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে। গতকালকে পত্রিকায় আসছে যে রাজশাহীতে একটা শিশু 12 দিনের মাথায় তার ব্লাড টেস্ট করা হয়েছে এবং সেই ব্লাড টেস্টে তাকে প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তার শরীরে পাওয়া গেছে। সে কিন্তু জন্মের পরে কোনো অ্যান্টিবায়োটিক পায় নাই। তাহলে সে কোত্থেকে হলো? ইয়েটা হচ্ছে ওই জীবাণুটা, যেই জীবাণুটা আইসিইউর মধ্যে ঘোরাফেরা করে, সেই জীবাণুটাই কিন্তু তাকে এফেক্টেড করার কারণে সে জীবনে কোনো অ্যান্টিবায়োটিক না পাওয়া সত্ত্বেও প্রথমবার সে যে জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে, সেই জীবাণুটা কোনো অ্যান্টিবায়োটিক এসে কাজ করছে না। তো সুতরাং ডক্টর মনির যেটা বলছিলেন যে আমাদের এই প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়াগুলি আছে, সেইগুলি আমি যদি অ্যান্টিবায়োটিক নিয়ে সতর্ক হই, ওই জীবাণুতে যদি আমি আক্রান্ত হই, আমার জন্য কিন্তু কোনো রাস্তা উপায় নেই। যেটা আপনি বলছেন যে আমার জন্য কি উপায়, এখন এই কথাগুলো আমার প্রান্তিক জনগোষ্ঠীকে বোঝানো খুব কষ্ট, কারণ সে খুব সহজে একটা সমাধান চায়। একটু আগে আমরা একটা শব্দ ব্যবহার করছিলাম, হাতুড়ে ডাক্তার বা ইয়ে ডাক্তার, এটা আমাদের শহরের শব্দ। গ্রামে কিন্তু ওই হাতুড়ে ডাক্তারকে শুধুই ডাক্তার বলে। আমি যদি তার নাম ধরলাম কাদের ডাক্তার, এই কাদের ডাক্তার গ্রামের খুব পরিচিত একটা চরিত্র, সবাই তার কাছে যায়, সন্ধ্যার সময় আসে। তার হয়তো 500 গজ দূরে কিন্তু ডাক্তার কাদের আছেন, তার ডাক্তার কাদের কাছে কিন্তু লোকজন যাবেন না, কারণ কাদের ডাক্তার ওই পেশেন্টের পয়সা কত আছে, তার চাষাবাদ কেমন, সেই অনুযায়ী প্রেসক্রিপশন দেন। ওষুধ 10টা দরকার, সে 6টা দিয়ে বলে আপনি 6টা খাবেন। তো সুতরাং এরা খুব পরিচিত এবং এদেরকে কারণেই আসলে আমরা
লক্ষ্যে পৌঁছাতে পারছি না। তাহলে স্যার সিনারিও যদি এরকম হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করছে, এএমআর বলছি আমরা যেটাকে, এবং স্লোলি এবং গ্র্যাজুয়ালি আমাদের গায়ে কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করবে না, সেক্ষেত্রে মানে যখন ছোটোখাটো ব্যাকটেরিয়া ইনফেকশন হবে তখন তো আমরা বেঘরে মারা পড়ব। আমরা কোভিডের সময় অথবা মাঝে মাঝে দেখি যে কিছু কিছু দেশ থেকে ফ্লাইট অ্যালাউ করে না, মানে অথবা জিজ্ঞেস করে যে তুমি কি অমুক দেশ হয়ে আসছো কিনা। তাহলে কি বাংলাদেশের উপরে এরকম কোনো মানে সতর্কতা আসতে যাচ্ছে কিনা? বাংলাদেশের ক্ষেত্রে একটু আগে যেটা ডক্টর মনির বলেছিলেন যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল, এই ধরনের রেস্ট্রিকশনগুলো আসে সাধারণত ভাইরাস রোগের ক্ষেত্রে। ব্যাকটেরিয়াল রোগের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন কম আসে। আমাদের ইয়েলো ফিভার বলেন বা অন্যান্য যে সকল ওষুধ আছে, আদার দ্যান দি টিবি, এইটা ছাড়া বাকি বেশিরভাগই ভাইরাল রোগের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়। সো আমরা হয়তো সেই ধরনের পর্যায়ে যাব না, কিন্তু আমাদের দেশে যে পেশেন্টরা যাচ্ছে এবং তারা যখন বিদেশেও যায় তখন কিন্তু সে যদি ফুল হিস্ট্রি না বলে তাহলে কিন্তু তার চিকিৎসা বিদেশে খুব কঠিন হয়ে পড়বে। কারণ বিদেশে তো তারা শুরুই করবে হয়তো অ্যামক্সিলিন দিয়ে, কিন্তু আমি তো এখানে থার্ড জেনারেশন খেয়ে গিয়েছি, লাস্ট গ্রুপ আমি রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছি, ওখানে কাজ করবে না। সো তাদের কাছেও ওই তথ্যটা আসলে যাওয়া দরকার বাংলাদেশের রোগীদের জন্য। হোয়াট ইজ ইউর সাজেশন? এটা আমি ধরুন আমি বাইরে গেলাম বেড়াতে এবং আমি অসুস্থ হয়ে গেছি, আমি বলতে পারছি না, তখন আসলে কি দেখে বুঝবে যে আমি এরকম কি কিছু করা যায়? আমাদের জন্য আসলে মূল বিষয়টা হচ্ছে রক্তের পরীক্ষা। আমি যে রিপোর্টগুলো আপনার কথা বললাম, রক্তের পরীক্ষা বলেন, ইউরিনের পরীক্ষা বলেন, অন্য সবকিছু আমরা রক্তে জীবাণু আছে কিনা এবং জীবাণুটা কোন অ্যান্টিবায়োটিকের সাথে রেজিস্ট্যান্ট না সেন্সিটিভ এটা আমরা দেখি। মাইক্রোবায়োলজিস্ট ওনারা দেখেন এটা, এবং সেই অনুযায়ী রিপোর্ট দিয়ে ডাক্তার সেই অনুযায়ী প্রেসক্রিপশন করেন। আমাদের একটা রোগী যখন যাবে বিদেশে এটা একদম 100% প্রতিটা পেশেন্টের ক্ষেত্রে এই কালচারটা করা হয়। ওকে, আমাদের দেশে করা হয় 23% কেসে মাত্র। আচ্ছা, মুশকিলটা হচ্ছে একটা রিপোর্ট করলে আপনার 3 দিন লাগে এই রিপোর্টটা আসতে। বাংলাদেশের ক্ষেত্রে 3 দিনে হয় পেশেন্টটা ডিসচার্জ হয়ে চলে যাবে অথবা পেশেন্ট মারা যাবে। ফলে ওই যে আমি টেস্ট করতে দিয়েছি, এই টেস্টটার রিপোর্ট আসার আগে ডাক্তারকে সিদ্ধান্ত নিতে হয় যে কোন অ্যান্টিবায়োটিকটা দিবেন। এই জায়গাটা থেকে স্যার আমি ডক্টর মনির আপনার কাছে আসতে যাচ্ছি যে চট্টগ্রামে নাকি এরকম, আপনি মাইক্রোবায়োলজিস্ট সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে আমি শুনেছি চট্টগ্রামে নাকি এরকম একজন আছে যার কাছে সব রক্তের রিপোর্ট যায় এবং সে নাকি স্বঘোষিত ভ্যাম্পায়ার, মানে উনি কোনো টেস্ট করে না, এই কালার দেখেই নাকি উনি বলতে পারেন যে কার কি সমস্যা। ধন্যবাদ। আপনি যেটা শুনেছেন আমি নিজেও সেটার একটু ভুক্তভোগী। আচ্ছা, আমি একটি পেশেন্টের রিপোর্ট দেখছিলাম একটু আগে আমার বন্ধু যেটি বললেন যে ইউরিন কালচার, ব্লাড কালচার, ইউরিন কালচারে সে সবগুলোই রেজিস্ট্যান্ট দিয়েছে, বাট অ্যামক্সিসিলিন দিয়েছে সে সেন্সিটিভ। তো আমি তাকে তার নাম্বারটা জোগাড় করে আমি ফোন দিয়ে বললাম যে আপনি যে এই পরীক্ষাটার রিপোর্টটা দিলেন, আমি সবগুলি বড় বড় অ্যান্টিবায়োটিক দিলেন রেজিস্ট্যান্ট আর অ্যামক্সিসিলিন, পেনিসিলিন দিলেন সেন্সিটিভ, এটা কেমন করে হলো? আপনি কিভাবে পরীক্ষা করেন? তো উনি আমাকে যে বর্ণনা দিলেন, তিনি বাজার থেকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন জোগাড় করেন, করে সেগুলিকে ব্লটিং পেপারে উনি ভেজান, ওই ব্লটিং পেপারগুলি কেটে কেটে অ্যান্টিব্যাকটেরিয়াল ডিস্ক হিসেবে ব্যবহার করেন, যেটি পৃথিবীতে আমার মনে কোনো দেশে কেন কোনো সভ্য দেশে এটা হতো। নিউ সায়েন্স ইনভেন্টেড। তো আমি বললাম এটার জন্য আপনাকে কেউ কিছু বলে না? আমি তো এরকম অনেক টেস্ট দিচ্ছি স্যার, আমি তো চিটং শহরে আমি তো সব রিপোর্ট দিচ্ছি। তো এটা হলো আমাদের একটা কোয়ালিটি অফ আওয়ার টেস্ট। তো এটা আচ্ছা, বাই দি ওয়ে আমি আমার বন্ধু হাসানের সাথে আগে একটু কথা বলছিলেন যে বিদেশে মাটিতে আমরা গেলে কোনো সমস্যা হবে কিনা। আমি কিছুদিন আগে লন্ডনে একটি ওয়ার্কশপে গিয়েছিলাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের উপরই। ওই রেজিস্ট্যান্স আমি কথা বলছিলাম যে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে আপনাদের দেশে আসছি ইউকেতে, তো আমরা যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলি নিয়ে যাচ্ছি সেটা তো আমরা আপনাদেরও ক্রস ইনফেকশন করে ছড়িয়ে দেব। সো এটা তো আপনাদের জন্য চিন্তার ব্যাপার, আপনাদের জন্য ইউনিভার্সাল চ্যালেঞ্জ, হেলথ চ্যালেঞ্জ। তো ওনারা বললেন যে দেখেন আপনাদের দেশে বাংলাদেশ থেকে যারা আসেন তারা ব্যাগ ভর্তি করে অ্যান্টিবায়োটিক নিয়ে আসেন, সুতরাং অনেক সময় নিজেরাই অ্যান্টিবায়োটিক খান, ওনারা আমাদের কাছে আসেন না। এত সহজলভ্য হয়ে গিয়েছে এবং সেই জন্য ইট ইজ এ ইউনিভার্সাল চ্যালেঞ্জ, নট অনলি ফর বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ স্যার। শুধু দর্শক মণ্ডলী, আলোচনা চলবে বিরতির পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, আবার আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্তির কথায়। ভয়াবহ অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের ব্যাপারে আমরা শুনছিলাম, ডাক্তারি ভাষায় এটাকে বলে AMR। সমস্যাটা হচ্ছে যে আর কিছুদিন পর ছোটোখাটো ব্যাকটেরিয়া ইনফেকশনে আমাদের এই ওষুধগুলো, অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করবে না।
এবং এই কাজ না করার পেছনে আমরা দুজন বিশেষজ্ঞের কাছ থেকে যে দুটো মূল কারণ খুঁজে পেলাম, একটা হচ্ছে কোনো প্রকার প্রেসক্রিপশন ছাড়াই নিজের পছন্দ মতো অথবা আরেকজনের কথা মতো যে অ্যান্টিবায়োটিক কাউন্টার থেকে অথবা ফার্মেসি থেকে কিনে খেয়ে ফেলা, এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে ডাক্তার বলেছেন 7 দিন খেতে, 3 দিন খাওয়ার পর ভালো লেগেছে টাকা সেভ করার জন্য, অথবা ভবিষ্যতে আবার খারাপ লাগলে খাবো বলে এই অ্যান্টিবায়োটিক ডোজ পুরো না করে রেখে দেওয়ার কারণে ধীরে ধীরে আমাদের শরীরের যে ব্যাকটেরিয়া, যাকে মারার জন্য এই অস্ত্রটা তৈরি করা হয়েছিল, সেই ব্যাকটেরিয়াটা এই অস্ত্রটাকে চেনে ফেলে এবং এই অস্ত্রটাকে কীভাবে ঘায়াল করতে হয় এটা শিখে ফেলে। আর সে কারণেই সাধারণ ব্যাকটেরিয়া হয়ে ওঠে সুপারবাগ। এখান থেকেই আসছি আবার ডক্টর মুনির আপনার কাছে। আগের আলোচনাটুকু শেষ হয়নি, আপনি ভয়ঙ্কর কথা বললেন যে শুধু মানুষে মানুষে যে সংক্রমণটা, এছাড়াও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে গরুর জন্য যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে সেটা গরুর দুধের মাধ্যমে, মাছের জন্য যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে সেটা মাছের এবং মাছের ডিমের মাধ্যমেও আমাদের শরীরে আসছে। কাইন্ডলি যদি একটু এলাবোরেট করেন। ধন্যবাদ। আসলে পরিবেশ আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বিরাট রোল প্লে করছে। আমাদের দেশে এখন আমরা পোলট্রি, আমাদের ফিশ খামারি, আমরা যে কোনোভাবেই বলছি না কেন, এই পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তারা তৈরি করে। কারণ হলো আমরা গরুকে সতেজ করতে বা মোটা তাজাকরণ প্রকল্পে আমরা যে গরুর খাদ্য দিচ্ছি বা পোলট্রিতে খাওয়া দিচ্ছি সেখানে কিন্তু লোয়ার কোয়ালিটি অফ অ্যান্টিবায়োটিক ইউজ করছি, যেটা কোনো মানই নেই, কিন্তু দেওয়া হচ্ছে যেহেতু সস্তায় পাওয়া যাচ্ছে। সেগুলি দেওয়ার কারণে গরু বা যে আমরা পোলট্রি পশুগুলো নিরোগ থাকছে, যার ফলে কিন্তু ওইখানে ওই একটু আগে যেটা বললাম যে ব্যাকটেরিয়াগুলো ওখানেও বাসা বেঁধেছে, তাদের মধ্যে জিনগুলি কাজ করছে, মাল্টিপল জিনস খাচ্ছি বলে আমাদের গায়ে ঢুকছে। এবং যখন আপনি ওই গরুর মাংস বা ওই দুধ বা অন্যান্য যে প্রোডাক্টসগুলি খাবেন, সেখানে কিন্তু যদি ব্যাকটেরিয়াগুলির জিনগুলি জাস্ট ট্রান্সফার হয়ে যাবে, not bacteria, but bacterial gene will transfer to your body and it will act. When you will be infected, then the bacteria will take your superposition. আমি এই জায়গাটায় ডক্টর হাসান আপনার কাছে আসবো, বাট তার আগে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার। সেটা হচ্ছে যে একবার বিদেশে আমি এরকম দেখলাম যে ওদের গরুর ফার্ম আছে, তো আমার সাথে একজন ডাক্তার ছিলেন, উনি জিজ্ঞেস করলেন যে যে গরুগুলো অসুস্থ হয় ওগুলাকে যখন অ্যান্টিবায়োটিক দেন তখন কি করেন, ওই গরুর দুধগুলো কি করেন? বলে ফেলে দিই। বললো যে এই পরিমাণ দুধ ফেলে দেন? বলুন না, এটা তো অসম্ভব। তো যেই অ্যান্টিবায়োটিক মানে পশুর শরীরে ইউজ হচ্ছে ওই প্রোডাক্ট তো তুমি মানুষের কাছে দেওয়ার ব্যাপারটা ভাবো কিভাবে? বাট এই জায়গাতে আপনার কাছে যে প্রশ্নটা করছি যে এই যে ভাবো কিভাবে, ওদের তো এথিক্স আছে। আমাদের দেশে স্যার আপনি একটা বলতেছেন যে ডাক্তারের রিপোর্টেই গলদ, জি, মানে উনি ভ্যাম্পায়ারের মতো কি সব করে দিয়ে বলে দিচ্ছেন যে এটাতে এটা হচ্ছে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তাহলে আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক একটা বড়িতে থাকার কথা ওই পরিমাণ কি থাকে? ধন্যবাদ, আপনার একটি চমৎকার প্রশ্ন অবতারণা করেছেন। বলতে দুঃখবোধ হচ্ছে যে আমরা যে অ্যান্টিবায়োটিক বাজারে পাচ্ছি বিভিন্ন কোম্পানির পাচ্ছি, এবং আমাদের কোম্পানিগুলি আমরা অনেকে হয়তো নামও জানি না, এরকম অখ্যাত কোম্পানিও আছে যারা লোয়ার কোয়ালিটি অফ অ্যান্টিবায়োটিক তৈরি করছে এবং কম মূল্যে বিক্রি করছে। এবং আমরা যারা আমজনতা, তারা যেখানে পয়সা কম খরচ করতে হবে সেই ধরনের আমরা কিন্তু চিন্তা করি না যে এটা কি ব্র্যান্ডের অ্যান্টিবায়োটিক অন্য। তবে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, এইখানে আসলে অ্যান্টিবায়োটিক কোয়ালিটি দেখার মতো আমাদের দেশে ইনস্টিটিউশন ওইভাবে আমরা দেখি না। যে অ্যান্টিবায়োটিক কোয়ালিটিগুলি দেখা হচ্ছে, নিয়ম হলো সারপ্রাইজ ভিজিট করবেন, 2টা ফার্মেসিতে গিয়ে আপনি সারপ্রাইজলি হঠাৎ করে গিয়ে অভিযান চালিয়ে 3-4টে অ্যান্টিবায়োটিক এনে যারা পরীক্ষা করার কথা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে দিবেন, নিউট্রালি, নাম না জানানো। এই অ্যান্টিবায়োটিক কোন কোম্পানি সেটা জানাতে পারবেন না। আপনি জানেন অ্যান্টিবায়োটিকগুলির কোয়ালিটি দেখেন, এখানে 500 মিলিগ্রাম দেওয়ার কথা, আসলে 500 মিলিগ্রাম আছে কিনা, যে র মেটেরিয়াল দেওয়ার কথা সেটা কোয়ালিটি র মেটেরিয়াল দিয়েছে কিনা, এগুলো অবশ্যই আমার মনে হয় চিন্তার ব্যাপার আছে। কি ভয়াবহ কথা। তার মানে শুধু দর্শক মণ্ডলী, যে অ্যান্টিবায়োটিক আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে বা যথেচ্ছ সেলফ মেডিকেশনের পার্ট হিসেবে পছন্দ মতো খাচ্ছি, সেটাও যে আসলে সহি অ্যান্টিবায়োটিক কিনা তারও নিশ্চয়তা এই সোনার বাংলাদেশে নেই। ফিরে আসছি ডক্টর হাসান আপনার কাছে। পরিবেশগত যে মানে প্রভাবটা এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ বা AMR এর, এটা যদি আপনি আর একটু এলাবোরেট করেন। ধন্যবাদ। ধরেন আমরা যারা সচেতন, অনেকেই, আমি যাদের কথা বলি, যারা সচেতন নাগরিক, যারা অ্যান্টিবায়োটিককে খুব পরিহার করে চলেন, বিষয়টা হচ্ছে কি, তাহলে কি তারা এখান থেকে বেঁচে থাকছেন? আসলে থাকছেন না। কারণ পরিবেশের কারণে তাদের কাছে অ্যান্টিবায়োটিক না খেলেও অ্যান্টিবায়োটিকের রেসিডিউ তাদের মধ্যে আসছে। কিভাবে আসছে? 3টা জিনিস, একটা হচ্ছে মানুষের স্বাস্থ্য, একটা হচ্ছে প্রাণী, আর একটা হচ্ছে পরিবেশ। এই 3টা জিনিসকে একসাথে আসলে হিউম্যান হেলথকে হেল্প
এফেক্ট করে। সেই জন্যই এখন আমরা একটা শব্দ ব্যবহার করছি, এটা ওয়ান হেলথ, হিউম্যান হেলথ, অ্যানিম্যাল হেলথ এবং এনভায়রনমেন্ট, তিনটাকে একটা ছাতার নিচে এনে এরা এই সবগুলিকে একসাথে মিলে কাজ করতে হবে। ওয়ান হেলথের মাধ্যমে কিভাবে পরিবেশটার সমস্যা তৈরি হয় দেখেন, একটা হচ্ছে হাসপাতালের বর্জ্য। হাসপাতালের যে বর্জ্য যেগুলো বের হচ্ছে সেইগুলি একটা ট্রিটমেন্ট করে তারপরে ছাড়ার কথা। আপনি যদি সারা বাংলাদেশের কথা বাদ দেন, সে ঢাকা শহরের হাসপাতালগুলো আপনি চিন্তা করেন, এই হাসপাতালগুলোর বেশিরভাগ বর্জ্যই নালার মাধ্যমে, খালের মাধ্যমে চলে যাচ্ছে আমাদের নদীতে। এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানির রেসিডিউ যেগুলি আছে, ফার্মাসি কোম্পানিগুলি বলবে অনেকে যে আমাদের ইটিপি করা আছে। আমার মনে হয় অফ দ্য রেকর্ড যদি আপনি যান, আপনি যখন পরীক্ষা করতে যাবেন তখন দেখবেন ইটিপি চালু আছে। হয়তো দেখা যাবে রাতের আধারে আর ইটিপি চালু নাই, তারা সরাসরি নদীর মধ্যে ছেড়ে দিচ্ছে, কারণ ইটিপি চালুটাও একটা খরচের বিষয় আছে, তারা সরাসরি নদীর মধ্যে ছেড়ে দিচ্ছে। বাংলাদেশে কিছু গবেষণা হচ্ছে, স্বল্প পরিসরে হচ্ছে, আইসিডিডিএলবি করছে, আইডিসিআর করেছে, ওয়াটার এডের মধ্যে আরও কিছু সংগঠন এগিয়ে আসছে এইটা করার জন্য। আমরা দেখতে যাচ্ছি নদীর পানিতে অ্যান্টিবায়োটিকের রেসিডিউ কতটুকু আছে। 1 কিলোমিটার, যেখানে মিটফোর্ড হাসপাতালের পানি গিয়ে বুড়িগঙ্গা মিশছে, তার 1 কিলোমিটার দূরে গিয়েও যদি আমরা পানির স্যাম্পল নিয়েছি, দেখা যাচ্ছে সেখানে অ্যান্টিবায়োটিকের রেসিডিউ আছে। এবং ওই রেসিডিউটা আমাদের অ্যাকোয়া সিস্টেমের মধ্যে মাছ এবং অন্যান্য যেগুলো আমাদের মানুষের খাদ্য হিসেবে আসছে সেগুলিতে ওইটা থাকছে। ফলে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন না, কিন্তু আপনি অ্যান্টিবায়োটিক রয়ে যাচ্ছে এমন মাছ খাচ্ছেন। পোলট্রি থেকে যেটা বের হচ্ছে আপনি সেটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক আমাদের আসছে। ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যখন লো ডোজ অ্যান্টিবায়োটিক আপনার শরীরে ঢোকে তখন কিন্তু আপনার জন্য আরও বেশি রিস্কি, আপনার জন্য আরও আস্তে আস্তে আরও আপনি রেজিস্ট্যান্স গ্রো করে আর কি। সো এইভাবে আমাদেরকে পরিবেশ এই সমস্যা তৈরি করছে। আমি সাথে সাথে রিমেডিটা বলি। রিমেডিটা হচ্ছে আমাদেরকে অবশ্যই হসপিটাল যেটা বর্জ্য সেটার আমাদের ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট ছাড়া কেউ হসপিটাল বর্জ্য ফেলতে দেওয়া যাবে না, স্ট্রিক্ট কমপ্লায়েন্স করতে হবে এটাকে। আমাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে বা অন্যান্য যাদের বর্জ্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য ক্ষতিকর, সেইখানেও আমাদের যে নজরদারি কর্তৃপক্ষ আছেন তাদেরকে এইটাকে পরিপূর্ণ নজরদারি করতে হবে। এবং ডক্টর মনি যেটা বলছিলেন, সারপ্রাইজ ভিজিট করতে হবে। আমি জানি এইটা সিপ্লোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম, এটাকে আসলে 500 মিলিগ্রাম আছে কিনা। বাংলাদেশে সিপ্লোফ্লক্সাসিন তৈরি করে অন্তত 40টা বেশি ফার্মাসিউটিক্যালস। আপনি 40টা ফার্মাসিউটিক্যালসের নিয়ে আসেন, এনে উনি যেটা বলছেন যে মোড়ক সরাই ফেলতে হবে, সরাই ফেলে তারপরে আপনি টেস্ট করতে দেন বিজ্ঞানীদেরকে, তারপরে আপনি দেখেন এটার মধ্যে আছে কিনা 500। আমি তো 500 কথা বলে পেমেন্ট করে নিচ্ছি। তো এই যে যদি লো ডোজ অ্যান্টিবায়োটিক যায় তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে আরও বেশি রেজিস্ট্যান্স গ্রো করার সম্ভাবনা বেশি থাকবে। এইভাবেই পরিবেশের মাধ্যমে কিন্তু আমরা যারা সতর্ক আছেন যে সকল জনগণ, তারাও কিন্তু আসলে এই ভয়াবহ তার শিকারটা হচ্ছে। বাট এখানে ধরেন বাংলাদেশে আমরা সবাই এরকম ভয়াবহ ধরেন রেজিস্ট্যান্ট হয়ে গেলাম, এটা কি শুধু বাংলাদেশেরই সমস্যা না সারা বিশ্বেরই সমস্যা হয়ে দাঁড়াবে এক সময়? আমি সারা বিশ্বে, উন্নত বিশ্বের ক্ষেত্রে হয়তো অত বড় সমস্যা না। যে সমস্যাটা হচ্ছে বাংলাদেশের এবং সাউথ এশিয়ার কান্ট্রিগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান বা মায়ানমার, আফগানিস্তান, আফ্রিকায় আপনি পাবেন, যেখানে আসলে এই যে নো প্রেসক্রিপশন, নো ড্রাগ বা নো অ্যান্টিবায়োটিক, এই পলিসিগুলি যেখানে আসলে ঠিক মতো ফলো করা হয় না, সেখানে এই সমস্যাগুলি ডেভেলপ করছে। আপনি তো একই সাথে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করছেন। অনেক ক্ষেত্রেই যেসব ক্ষেত্রে আমরা যারা পিছিয়ে পড়া দেশ, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য প্লাস হচ্ছে অবকাঠামো উন্নয়নের জন্য কিন্তু ফান্ড দেয় বাইরে থেকে। এই খাতে কি কোনো ফান্ড আছে বলে আপনি জানেন? এই খাতে অনেক ফান্ড আছে। আমরা ক্যাপাসিটি বিল্ডিং করছি, অনেক ধরনের অ্যাওয়ারনেসে ফান্ড করা হচ্ছে। আপনাকে কিন্তু আসলে একসাথে দুইটা করতে হবে। আইন যেটা আছে, প্রশাসনকে ইনশিওর করতে হবে সে আইনটা বাস্তবায়ন হচ্ছে, এবং জনগণকে সাথে সাথে সচেতন করতে হবে, স্পেশালি প্রান্তিক জনগোষ্ঠীকে। প্রশিক্ষণটা দরকার। আমি ডক্টর কাদেরকে ট্রেন দিয়ে যেমন আমি প্রশিক্ষিত করব, ঠিক একই রকমভাবে কাদের ডাক্তারকে অপমান করে, অবহেলা না করে তাকেও আমি সঠিক জ্ঞানটা দিতে চাই যে আপনি কখন অ্যান্টিবায়োটিক দিবেন না বা কখন আপনি তাকে ডাক্তারের কাছে রেফার করবেন। সুতরাং তাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করে দূরে সরাই রাখলে হবে না, কারণ আমি তো তার কাছে ডাক্তার দিতে পারছি না ওই গ্রামীণ জনগোষ্ঠীর কাছে। আপনি জানেন অনেক জায়গা আছে, চরাঞ্চল, পাহাড়ি এলাকা, যেখানে হাটবারের দিন ব্যাগে করে নিয়ে ওষুধ নিয়ে বসে সপ্তাহে একদিন, এবং সেই ওই এলাকার ডাক্তার সেই ওখানে মানুষের স্বাস্থ্যসেবা দেয়। আপনি আসলে তাকে যদি দূরে সরিয়ে দেন তাহলে হবে না, তাকে আপনার কগনিজেন্সিতে নিয়ে আসেন, তাকে ট্রেন করেন, তাকে শিক্ষা দেন, দিয়ে যাতে সে সঠিক চিকিৎসাটা মানুষকে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। আবার আপনার কাছে ফিরবো। ডক্টর মুনির, একজন ডাক্তারের শুনেছি 3 ধরনের উপার্জন।
একটা হচ্ছে তার প্রেসক্রিপশন লেখার উপার্জন, একটা হচ্ছে ওষুধ কোম্পানির উপার্জন, আর একটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার রিপোর্টের উপার্জন। এখন যে ভয়াবহ পরিস্থিতি আপনার কাছ থেকে শুনলাম আমরা, সেটা হচ্ছে রিপোর্টের কোনো মানে মা বাপ নাই, আবার 500 mg যে ওষুধ বলছে ওখানে 500ই আছে কিনা তারও নিশ্চয়তা নাই। আপনারা তো ডাক্তার, প্রত্যেকটা জেনারেশনের ক্রিমস, ডু ইউ ফিল রেসপন্সিবল যে আপনারা আসলে এই জায়গায় আরেকটু রেসপন্সিবল হতে পারেন? অবশ্যই আমি মনে করি যেহেতু আমরা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, ডাক্তার করে আমাদেরকে জীবিকা নির্বাহ করাচ্ছেন। আমার মনে হয় এই যে আপনি যেটা বললেন যে প্রেসক্রিপশন থেকে, তারপরে রুগীর কাছ থেকে, তারপরে যে টেস্ট করছে সেখান থেকে, আমার মনে হয় এখান থেকে অবশ্যই, তা না হলে হবে কি, আমাদের এই যে একটা প্রবণতা, কমিশনের প্রবণতা, এগুলি তাহলে কোয়ালিটি রিপোর্ট আপনি আর পাবেন না। তখন সবগুলি হয়ে যাবে আপামর জনসাধারণ যেরকম হয়ে যায়, সে সার্বজনীন একটা রিপোর্ট কোনো রকমে। এরকমও হচ্ছে ইদানিং, আমি গতকাল একটা খবর শুনলাম, জানি না সত্য মিথ্যা, যে এই রিপোর্টগুলো একজন টেকনিশিয়ান ওনাকে দিতে পারবে, নন মেডিকেল বায়োকেমিস্ট ক্যান সাইন এ রিপোর্ট, অথবা একজন রেজিস্টার্ড মেডিকেল ডক্টর সাইন করতে পারবে। তাহলে এই মাইক্রোবায়োলজিস্টের কি মূল্য আছে বা প্যাথোলজিস্টের কি মূল্য আছে? তাহলে আপনি কিভাবে একটা কোয়ালিটি রিপোর্ট আশা করেন? শুধু সরকারকেও পলিসি ওয়ে করতে হবে, কোয়ালিটি রিপোর্ট, কোয়ালিটি সার্ভিস পেতে হলে ওই রকমভাবে আমাদের পলিসিও তৈরি করতে হবে। বাট আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, জি, এবং বিভিন্ন মেডিকেল কলেজের ডাইরেক্টররা সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে আসে আমরা দেখি। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কম্বাইন্ড মিলিটারি হসপিটালে এতটা প্রকট না, কিন্তু সারা দেশব্যাপী প্রকট। হোয়াট ইজ ইউর রেকমেন্ডেশন? আমার রিকমেন্ডেশন হলো যে মানে কাদেরকে আসলে শুলে চড়ানো উচিত আগে? শুলে চড়ানোর দায়িত্ব তো আমি নিতে পারবো না। না, আই ক্যান রিকমেন্ড করতে পারি যে আমাদের যে কথাগুলি বললাম, একটা অ্যান্টিবায়োটিক পলিসি আমাদের দেশে নাই, রিয়েলি হয়তো বা আছে, এটা এক্সিকিউশন হচ্ছে না। আচ্ছা, তাহলে লাভ কি? এক্সিকিউশনের দায়িত্ব কার? হ্যাঁ, এটা শুধু মন্ত্রণালয়কে দায়িত্ব দিলে হবে না। আমরা যারা হসপিটাল চালাচ্ছি, ডক্টর হাসান, ডু ইউ সাজেস্ট স্পেসিফিক পুলিশ ফর মেডিসিন সেক্টর? নট পুলিশ, আমরা আসলে হেলথ পুলিশের কথা বলি। ওকে, টোটাল হেলথ পুলিশটা থাকা উচিত, টোটাল এক একটা হাসপাতালের জন্য আলাদা করে হেলথ পুলিশ থাকা উচিত। এটা শুধু হেলথ সিস্টেম কোয়ালিটির জন্য, হেলথ সিস্টেম কোয়ালিটির জন্য, পাশাপাশি নিরাপত্তার একটা বিষয় থাকে, যেটা এখন খুব আলোচিত হচ্ছে, চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা, এই সব কিছুকে মিলে আমাদের আসলে একটা কম্বাইন্ড পুলিশ থাকা উচিত। অবশ্যই আমি এগ্রি করি। এবং আমরা যেমন রাস্তায় পুলিশ দেখি, ট্রাফিক পুলিশ, দে উইল বি পুলিশ ফর হসপিটাল। লাইক আমরা যেমন ইনফেকশন কন্ট্রোল যদি না করি, আমরা এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের গল্প করছি, আপনি জানেন না হসপিটাল ইজ ওয়ান অফ দ্য বাগার হাউস অফ মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। ওগুলো হলো আবাসস্থল, হাসপাতালগুলি হলো অল নটোরিয়াস ব্যাকটেরিয়া আবাসস্থল। দুষ্টু ব্যাকটেরিয়াগুলি হাসপাতালেই বেশি থাকে। সুতরাং এই যে একটু আগে আমার বন্ধু বললেন যে হসপিটাল যে ওয়াস্ট, এই ম্যানেজমেন্ট যদি প্রপার না হয়, এই নটোরিয়াস ব্যাকটেরিয়াগুলি সব জায়গায় ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত হলো এই ইনফেকশন কন্ট্রোলের জন্য, ইনফেকশন আমরা বলি হসপিটাল ইনফেকশন কন্ট্রোল পলিসি। কারণ আমি যদি ইনফেকশন কন্ট্রোল না করতে পারি, তাহলে ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে পারবো না, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে পারবো না। এন্ড ব্যাকটেরিয়া কন্ট্রোল না করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ছড়াতেই থাকবে। কারণ হসপিটালে কোন পেশেন্টগুলি থাকে? সব যারা অসহায়, যাদের ইমিউনিটি কম, যাদের রোগ প্রতিরোধ নাই, তারাই তো হসপিটালে থাকে। সুতরাং তাদেরকে এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলে প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি বেশি আক্রমণ করবে, এবং এগুলি আস্তে আস্তে আমাদের সমাজে বা কমিউনিটিতে ছড়িয়ে পড়বে। যে কথাগুলো আমার বন্ধুও বলছেন, যে একটি শিশু ভর্তি আছে আইসিইউতে, ওই শিশুটি যখন মারাও যায়, কিন্তু সে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলি ও হসপিটালে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। তখন আরেকটি শিশু যখন যাচ্ছে, ওই আমাদেরই ইনফেকশন কন্ট্রোল প্রপার না হওয়ার কারণে তার দেহ ওই ব্যাকটেরিয়াটি আবার বাসা বাঁধছে। এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের ভয়াবহতার ব্যাপারটা নিয়ে আপনার কাছে আমরা শুনতে আসবো, যে শিশুর ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে অথবা বয়স্কদের ক্ষেত্রে কিভাবে এটা এফেক্ট করতে যাচ্ছে। বাট তার আগে ডক্টর হাসান, আপনার কাছ থেকে আরেকটা প্রশ্নের জবাব জানতে চাচ্ছি। প্রায়ই আমি দেখি একটা ডিবেট হয়, ডিবেটে মনে করেন যে সাধারণত বাংলাদেশের অনেকেই ক্লেম করার চেষ্টা করে যে ইন্ডিয়ান ডাক্তারদের চেয়ে বাংলাদেশের ডাক্তাররা কোনো অংশে কম না, তাদের সমকক্ষতা আছে, তাদের কোয়ালিফিকেশন ভালো। কিন্তু দিন শেষে আমি যখন দেখি যে চিকিৎসার জন্য আসলে ইন্ডিয়ান কেউ বাংলাদেশে আসে না, বাংলাদেশিরাই মূলত ইন্ডিয়াতে যায়। এখন ইন্ডিয়াতে যেতে না পারলে চায়নাতে যাচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? তারা তো ডাক্তারের সমস্যা নাই। ডাক্তারের সমস্যা নেই, অবশ্যই আমাদের দেশে অত্যন্ত প্রতিযোগিতা এবং অত্যন্ত প্রতিভাবান ডাক্তাররা রয়েছেন, অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন, যারা পৃথিবীর অন্যান্য দেশে যে চিকিৎসাগুলি সম্ভব, সেই দেশে আমাদের দেশে সেগুলি সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের সমস্যা থাকতে পারে, যে ইনস্ট্রুমেন্টগুলো হয়তো উন্নত দেশের মধ্যে আমাদের দেশে নাই, কিন্তু জ্ঞানের কমতির দিকে আমাদের দেশের চিকিৎসকরা পিছিয়ে নাই। এখন এইটা হচ্ছে এক ধরনের মাইন্ডসেট, যে আমি হয়তো আই হ্যাভ দি মানি,
সো আমি আসলে দেশের বাইরে গেলে চিকিৎসা করব, এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও তাকে পুশ করেন যে আপনারা যান। আমাদের কাছে বহু নজির আছে যেটা ইন্ডিয়া বা সিঙ্গাপুরে যাওয়ার পর তারা পরিষ্কারভাবে বলেছেন আপনার দেশে যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসাই সঠিক, আপনাকে নতুন করে অন্য কোনো ওষুধ দেওয়ার দরকার নাই। অথবা তারা তাদের যে চিকিৎসা দিয়েছেন, চিকিৎসা দেওয়ার পর বলেছেন আপনাদের আমার কাছে আসার দরকার নাই, আপনাদের বাংলাদেশের যে কোনো এই বিষয়ের একজন বিশেষজ্ঞ দেখালেই হবে, এটা চলবে। তো সুতরাং অভিজ্ঞতা এবং আপনার মানে স্কিলের ক্ষেত্রে যদি বলেন এটাতে কোনো কমতি নাই, আছে সবগুলিতেই। কিন্তু আমাদের দেশে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা অনেক কম। এই যে পেশেন্ট লোড, একজন ডাক্তারকে, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় বা যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়, এইটা একটা বিশাল ব্যাপার অনেক ক্ষেত্রে। বাট এরপরেও তো স্যার আপনি অবশ্যই ডাক্তারদেরকে ডিফেন্ড করবেন যেহেতু এটা আপনার ফ্রেটার্নিটি, বাট আমি অফকোর্স জনগণের পক্ষ থেকে চ্যালেঞ্জ করব। সেটা হচ্ছে এই যে নেক্সাসটা ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার্স এবং ফার্মাসিস্ট যারা আছে, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিল, সাথে সাথে মোবাইলে এসে ছবি তুলে ওই ড্রাগ কোম্পানির একজন প্রতিনিধি লুকিয়ে চুরিয়ে এখন করে, আগে খুল্লা করতো। বাংলাদেশের ডাক্তাররা তাহলে কেন জেনেরিক নাম দিয়ে মানে ওষুধ প্রেসক্রাইব করছেন না? আপনি যদি জেনেরিক নাম দিয়ে লিখেন তাহলে এই ব্যবসাটা চলে গেল ডাক্তারের কাছ থেকে ফার্মেসি ম্যানের কাছে। কারণ ফার্মেসি ম্যানের চয়েস থাকলো সে এক্স ফার্মাসিউটিক্যালস দিবে না, ওয়াই ফার্মাসিউটিক্যালস দিবে না, জেড ফার্মাসিউটিক্যালস দিবে। তাহলে কি এই জায়গায় সমঝোতা? আমি সমঝোতা বলছি না, আমি বলছি যে একজন ওয়াইজ ম্যানের কাছে থাকলো, মোর স্কিল যিনি, তার কাছে চয়েসটা থাকলো, উনি চয়েস করবেন কোন ফার্মাসিউটিক্যালস কোম্পানি দিবেন। আমি ডেফিনেটলি এইটার বিরোধী। আমি নিজে এটা ফেস করেছি আমার কর্মজীবনে। এই ফার্মাসিউটিক্যালস কোম্পানির যারা থাকেন প্রতিনিধি, তারা যেভাবে পুশ করেন, হয়তো তারা চিকিৎসকদেরকে অনেক নমনীয়ভাবে পুশ করেন, কিন্তু গ্রামগঞ্জে সেখানে কিন্তু তারা আরও মানে প্রভাব খাটিয়ে তারা পুশ করেন। দুইটা জিনিস, একটা প্রভাব আর একটা হচ্ছে অনৈতিক প্রস্তাব। আপনার যদি আপনার এখান থেকে যদি এতগুলো অ্যান্টিবায়োটিক আপনি করতে পারেন তাহলে আপনি হয়তো এত টাকা পাবেন বা হোয়াট এভার মে দ্য কেস, অন্য কোনো উপরোগণ পাবেন। সো এইটা কোনো ক্ষেত্রে প্রভাবও থাকে, আপনাকে করতেই হবে। সো এইরকম বিষয়গুলোর ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি আমার কাছে মনে হয় যে আমরা যে ইমপ্লিমেন্ট করতে পারছি না, এটার একটা বড় সমস্যা হচ্ছে ফার্মাসি কোম্পানি। আমি একটা উদাহরণ দিই। সরকার নির্ধারণ করে দিয়েছে অ্যান্টিবায়োটিকের রং হইতে হবে লাল, যাতে মানুষ দেখলে ওই স্ট্রিপটা দেখলে বুঝতে পারে এটা অ্যান্টিবায়োটিক। এটা বলা হয়েছে। আপনি বাজারে গিয়ে আজকে 5টা অ্যান্টিবায়োটিক কিনেন, এটার মধ্যে লাল আছে, কিন্তু এমনভাবে লাল আছে আপনি খুঁজে পাবেন না যে এটা এত লাল, হয়তো সে লিখেছে বা কোনা দিয়ে একটু। সো এটাকে আমরা অনেকে জানতামই না, এটা অনেকেই জানে না যে আমি লাল রঙের স্ট্রিপ দেখলে আমি বুঝবো অ্যান্টিবায়োটিক। আবার অ্যান্টিবায়োটিক ছাড়াও অনেক ওষুধ আছে যার স্ট্রিপ লাল রঙের। তাহলে সরকারকে ক্লিয়ার কাট বলতে হবে ফার্মাসিউটিক্যালকে, তুমি অ্যান্টিবায়োটিক বাদে অন্য কোনো স্ট্রিপের লাল রং করতে পারবে না, এবং অ্যান্টিবায়োটিকের একটা স্ট্রিপ যদি তৈরি করো অথবা একটা সিরাপ যদি থাকে, তার অন্তত 60 বা 70% জায়গা লাল রং দিয়ে রাখতে হবে, যাতে মানুষ এটা ধরলেই, একটা মানুষ নিরক্ষর মানুষ তো চিনবে না তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিন্তু সে রং দেখলে বুঝবে আমাকে নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমার কাছে মনে হয়েছে ফার্মাসি কোম্পানি বাইপাস করার চেষ্টা করে, এক ধরনের সূক্ষ্ম প্রতারণা করার চেষ্টা করে আইনের সাথে, ফলে তারা এই ধরনের একটা করছে। গ্রামগঞ্জে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলির প্রভাব অনেক বেশি। যারা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেন তাদেরকে চুজ করার ক্ষেত্রে অনেক সমস্যা। আমি ডাক্তাররা এই দোষের বাইরে আমি সেটা বলছি না। আমাদের যারা নতুন জেনারেশন আছেন তাদের উপরে যে প্রভাবটা থাকে না, চাপটা থাকে, আমি বলবো চাপ যে থাকে না তা না, কিন্তু তারপরেও তারা চেষ্টা করেন যে মেডিকেল এথিক্স মেনেই তাদেরকে চিকিৎসা দিতে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়, ডাক্তারের কাছে আসার আগেই ওই রোগী তো ফার্মেসির কাছ থেকে আরো 2টা ওষুধ খেয়ে আসছে অ্যান্টিবায়োটিক, এবং এটা গোপন করে। ধন্যবাদ। স্যার, আপনার কাছ থেকে আমরা বিরতিতে যাওয়ার আগে একটু ওই যে ভয়াবহতাটা সম্পর্কে শুনতে চাচ্ছি, কারণ আমাদের দর্শক যারা আছেন তাদের আসলে বোঝা উচিত যে এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের কারণে তার বাচ্চাটা কি ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে, তার স্ত্রী, সে নিজে, তার বৃদ্ধ পিতা মাতা, একটু যদি এটা বলেন। আবারও ধন্যবাদ। আসলে এই যে আমরা একটু আগে বললাম ইনডিসক্রিমিনেট ইউজ, মানে যেটা কোনো অপব্যবহার যেটাকে বলি, যে দেখা গেলো একটা প্রেগনেন্ট লেডি আমার কাছে আসছে, আমি প্রেগনেন্সিতে কিন্তু অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, কারণ এই অ্যান্টিবায়োটিকগুলো দিলে বাচ্চার গ্রোথ ব্যাহত হবে, বাচ্চার অনেক রকম বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করবে। তো এই প্রেগনেন্সিতে কি অ্যান্টিবায়োটিক দেওয়া যায় কি দেওয়া যায় না সেটা তো আমরা অনেকেই জানি না। সুতরাং এই প্রেগনেন্সিতে আমাদের একটা বিরাট একটা রোল আছে অ্যান্টিবায়োটিকের, বাচ্চাদের ক্ষেত্রে তাই।
বাচ্চা আমরা শুধু অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলছি, অ্যান্টিবায়োটিকের অনেক উপকারিতা বলছি, অপকারিতা কিন্তু বলছি না। অ্যান্টিবায়োটিক হ্যাজ লট অফ সাইড ইফেক্টস। কিডনিতে সাইড ইফেক্ট করছে, আপনার মস্তিষ্কে করছে, আপনার হাড়ে করছে, সব জায়গায় নেফ্রোটক্সিক, নিউরোটক্সিক, হ্যাপাটোটক্সিক, ইভেন লিভারও। কিছুদিন আগে একটু আমরা জানি একজন আমাদের সেলিব্রিটি মারা গেলেন, তার ক্ষেত্রেও হ্যাপাটোটক্সিক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়েছে। সুতরাং এগুলি আমাদের জানতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিক কাকে কোনভাবে দিতে পারবো। আমি আমার একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমি জানতে পেরেছি, আমাকে একটি বোর্ডের মেম্বার করেছিল, একটা কার্ডিয়াক পেশেন্ট, তার কোনো এভিডেন্স নাই যে তাকে ভ্যাঙ্কোমাইসিনের মতো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো। ভ্যাঙ্কোমাইসিন ইজ এ অটোটক্সিক, মানে আপনি কানে শুনতে পাবেন না, অথচ ভ্যাঙ্কোমাইসিন তারে দেওয়ার কোনো কারণই নেই। অ্যাজ এ রেজাল্ট কি হলো, ওই পেশেন্টটা বোবা কানা হয়ে গেল, শুনতে পাচ্ছে না। আবার একটি অনেক ডায়ালিসিসের পেশেন্ট, নেফ্রোটক্সিক ড্রাগ আপনি দিতে পারবেন না, ওর কিডনি তো আরো খারাপ হয়ে যাবে। সো এই ব্যাপারগুলি আমাদের, এবং শুধু এটাই না, এখন তো আমাদের অনেক কোমরবিডিটি, আমাদের এল্ডারলি পেশেন্ট যারা, তাদের ক্যান্সার বা অন্যান্য বয়সজনিত কারণে তাদের ডায়াবেটিস, ইনফেকশন। সো এই ব্যাপারগুলি আমাদের মাথায় রাখতে হবে, কোন অ্যান্টিবায়োটিক কার জন্য প্রযোজ্য এবং কি ডোজে, সেগুলি অবশ্যই একটা বিরাট হুমকির জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলীর সাথেই থাকুন। শেষ অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এই যে অ্যান্টিবায়োটিকের ভয়াবহতা, তা থেকে মুক্তির কি উপায়। সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্বে ইতিমধ্যে অ্যান্টিবায়োটিক এর যথেচ্ছ ব্যবহারের অপকারিতা এবং ভয়াবহতা সম্পর্কে ইতিমধ্যে শুনেছি। এবার বাকি অংশটুকুতে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেতে পারি। সো শুরু করব ডক্টর হাসান আপনার মাধ্যমেই। ছোট্ট একটা কোশ্চেন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের কারণে আসলে স্বাস্থ্য খাতের ব্যয় কমার চেয়ে বাড়ছে? অবশ্যই বাড়ছে, স্বাস্থ্য খাতের ব্যয় অনেক অনেক বেশি বাড়ছে। কারণ হচ্ছে যে প্রতি বছরই দেখবেন আপনি, যদি আমরা যে টালি নেই, সরকারের অ্যান্টিবায়োটিক ক্রয় হাসপাতালগুলির জন্য প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই অ্যাক্সেস গ্রুপের চেয়ে ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিকের দাম বেশি, ওয়াচ গ্রুপের চেয়ে রিজার্ভ গ্রুপের দাম আরও বেশি। এখন সরকারকে বেশি হচ্ছে ওয়াচ গ্রুপ এবং রিজার্ভ গ্রুপ কিনতে হচ্ছে। আগে হয়তো আমাদের অ্যাক্সেস গ্রুপ দিয়ে সরকার অনেক কাজ চালু করতে হবে, স্পেশালি ওপিডিতে। কিন্তু এখন ওপিডিতেও দেখা গেছে যে হাসপাতালে যত পার্সেন্ট রোগী ভর্তি হচ্ছে, তাদের 79% পেশেন্ট কোনো না কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে। সো যেটা ডক্টর মনি বলছিলেন যে এদের তো অ্যান্টিবায়োটিক দরকারই নাই, কিন্তু তারপরেও দেওয়া হচ্ছে অনেক সময়। আমাদের ডাক্তারদের মধ্যে এক ধরনের একটা কনসেপ্ট আছে, এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক চিন্তা করে অ্যান্টিবায়োটিক দেওয়া। কিন্তু আমরা যদি আরেকটু ইনডেপথ ইয়েতে যাই এবং এমফেসিসে যাই এবং আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, তাহলে আমরা সেই এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রবণতা থেকে বের হয়ে এসে টার্গেটেড অ্যান্টিবায়োটিকে যেতে পারি। আমরা আসলাম, পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করলাম, তার কালচার করলাম, সেন্সিটিভ করলাম, এইটা করার পরে ইনডোর পেশেন্টের ক্ষেত্রে আমার এই সুবিধাটা আছে, সেক্ষেত্রে আমি অ্যান্টিবায়োটিক চুজ করতে পারি, তাতে অনেক অ্যান্টিবায়োটিক কমানো যাবে। এবং ডক্টর মনির যেটা বলছিলেন যে আইপিসির কথা, শুধুমাত্র যদি আপনি আইপিসি ব্যবহার করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব 40% ইনফেকশনকে আপনি কমাতে পারবেন, হাসপাতালের ইনফেকশনকে। এবং বলা হচ্ছে আপনি যদি আইপিসি স্ট্রেনথেনিং হয়, রোগীর হাসপাতালে থাকার যে সময়টা, এটা 3 ভাগের 1 ভাগে নেমে আসবে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের এই দুটা কাজ। তাহলে মানে সাধারণ মানুষকে তো আজকের পর্বে আমরা অনেক ভয় দেখালাম। তাহলে আমি যদি আপনাকে রিকোয়েস্ট করি যে আপনি 5টা হ্যাবিটের কথা বলেন, অভ্যাসের কথা বলেন, যেটা হয়তো আমাদেরকে এটা থেকে আস্তে আস্তে সেভ করবে। রাইট। আমি কিন্তু বলি যে আমরা যে ভয় দেখালাম, আমি বিশ্বাস করি আসলে প্রত্যেকের ভয় পাওয়া উচিত। আমরা যে পরিস্থিতিতে আসি, আমরা যতগুলো স্টেক হোল্ডার আছে, সরকার যদি আমি সর্বোচ্চ পর্যায়ে দিই, প্রত্যেকেরই আসলে ভয় পাওয়া উচিত যে এই এএমআরকে নিয়ে আমাদের সচেতন হতে হবে। আপনি যে 5টা অভ্যাসের কথা বলছেন, আমি যদি একদম ইন্ডিভিজুয়াল লেভেলে বলি, আমার প্রথম কথা হচ্ছে আমি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবো না, রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবো না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি অ্যান্টিবায়োটিক আমাকে যেই ডোজ দিবে, যে কয়দিনের জন্য দিবে, আমি সেই কয়দিন খাবো। এবং সেই ডোজটা যদি আমাকে বলে ডেলি 8 ঘন্টা পর পর খাবে বা 12 ঘন্টা পর পর খেতে হবে, আমি সেইটা খাবো। এইটাকে আমি এনশিওর করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আমাদের একটা প্রবণতা আছে, স্পেশালি শহরের মধ্যে, আরেকজনকে একটা প্রেসক্রিপশন দিয়েছে, সেইটা দেখে আমি
করছি, টেলিফোনে নেওয়া, গুগল দেখে আমরা প্রেসক্রিপশন নিচ্ছি, আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। আমি চিকিৎসকের ছাড়া ওষুধ খাবো না। 4 নম্বরটা হচ্ছে, আমি যখন ওষুধ কিনছি, আমি গিয়েছি প্যারাসিটামল কিনতে, আমার সর্দি জ্বর আসছে, ফার্মেসিম্যান আমাকে বলে দিচ্ছে আপনার মনে হয় কাশিও আছে, আপনি জ্বর প্যারাসিটামলের সাথে এইটাও নেন, এটাও খান, 3টা ওষুধ খেলেই হবে। এই পরামর্শ আমাকে প্রলুব্ধ হওয়া যাবে না। আমরা খুব শর্টকাট চাই, তাড়াতাড়ি কালকের মধ্যে আমাকে বিদেশ যাবো, আমি গ্রামের বাড়ি যাবো, সামনে ঈদ, তাড়াতাড়ি সুস্থ হতে চাই। সো ফার্মেসিম্যান এটাকে পুশ করে, আপনি এটা খান তাড়াতাড়ি সেবে, এখানে আমাকে ফাঁদে পা দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে সেলফ মেডিকেশন। আমি নিজেই ভেবে নিলাম এবং নিজে ডাক্তারি করলাম, যে উনি একটু আগে যেটা বলছিলেন বন্ধুমণির, যে আগে খেয়েছি ভালো ছিলাম, এখন এটা খাবো। আগে অন্য কারণে আপনার সর্দি কাশি আসছিল, এখন আবার অন্য কারণে আসতে পারে, ওইটার সাথে এটা সম্পৃক্ত না। তো সুতরাং আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়েই আমি এই 5টার কথা বললাম, এই 5টা যদি আমরা ফলো করতে পারি, আমার মনে হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের যে এফেক্ট, ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা অনেক দূর আগাতে পারবো। এক্সেলেন্ট। তাহলে স্যার আপনি সরকারের জন্য 3টা রেকমেন্ডেশন দেন কিভাবে? সরকারের ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আইন প্রণয়ন, আইনের বাস্তবায়ন। আইন আছে, যথেষ্ট আইন আছে বাংলাদেশে। আমাদের ঔষধের যে লেজিসলেটিভ কাজটা দেখে হচ্ছে ডিজিডিএ, ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আপনি জেনে আশ্চর্য হবেন যে ডিজিডিএ এর একটা অফিস আছে জেলা পর্যায়ে, উপজেলা, থানা পর্যায়ে, তাদের ইউনিয়ন পর্যায়ে কোনো অফিস নাই। একটা জেলা পর্যায়ে সম্ভবত 2জন বা 3জন ড্রাগ ইন্সপেক্টর থাকে। এই 2জন ড্রাগ ইন্সপেক্টরকে পক্ষে এত বিশাল জনগোষ্ঠী এবং এতগুলো শত শত মেডিসিন পয়েন্টকে মনিটর করা সম্ভব না। এবং ওনার ক্ষমতাও খুব একটা নাই, উনি কাউকে কারাদণ্ড দিতে পারেন না, উনি খালি নোটিশ করতে পারেন। তো ওনার যে ক্ষমতা নাই, এটা আবার আমাদের ফার্মেসিম্যানরা জানে। ফলে তাকে তো আসলে গোনার দরকার নাই, হয় তাকে আমি ম্যানেজ করে ফেলবো অথবা তাকে আমি ভয় দেখাবো। ফলে আমাকে ডিজিডিএ কে আমাকে এফেক্টিভ করতে হবে। স্যার এই জায়গায় তো অন্য একটা কেসের সাথে ক্রস রেফারেন্স যদি করি, ঘুষ যে দেয় এবং ঘুষ যে নেয়, দুজনেই তো অপরাধী। অবশ্যই। একই রকম ভাবে প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধ কিনতে গেল এবং যে বিক্রি করলো, দুজনেই তো তাহলে পানিশমেন্ট হওয়া উচিত। আপনি যদি আগে ওইটা করেন, হ্যাঁ আপনি আগে ওইটা করেন যে আপনি মানে সুযোগ রাখবেন না। আমরা কেউ হয়তো সুযোগের অভাবে ভালো আর কি, তো আপনি সুযোগ দিবেন না যে আমি আপনি সুযোগ রাখবেন না যে আমি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক মার্কেটে পাবো, এটা আপনি বন্ধ করেন। দেখবেন আমরা তো সবাই কম বেশি বিদেশে যাচ্ছি, বিদেশে তো আমাদের সর্দি কাশি হচ্ছে না, সেখানে তো আমরা অ্যান্টিবায়োটিক ছাড়াই ভালো আছি। আমি কোথাও গিয়ে তো কিনতে পারবো না, কারণ আমি মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স নাই, আমি কোথাও গিয়ে চাইলে আমাকে অ্যান্টিবায়োটিক দিবে না। তাহলে স্ট্রেনথেনিং একটা রিকমেন্ডেশন হচ্ছে টু স্ট্রেনথেন আমাদের যে আইনটা আছে সেটা ইমপ্লিমেন্টেশনটা, দিস ইজ নাম্বার 1। ইউএইচএসএফপি ওরা কি এই ক্ষেত্রে কোনো রোল প্লে করতে পারে? অবশ্যই। ইউএইচএসপি তাদের যে যেটা আছে, তাদের যে সিভিল সার্জন, হ্যাঁ সিভিল সার্জন, জেলা হাসপাতাল, তারপর উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন কমপ্লেক্স, এইগুলিতে যেন মেডিকেল এথিক্স অনুযায়ী যেইভাবে ট্রিটমেন্টটা করা উচিত সেটা যেন করা হয়, মেডিকেল অডিটটা যেন করা হয়, যে আমার কত অ্যান্টিবায়োটিক যাচ্ছে সেইটা দেখে যেন আমি অ্যান্টিবায়োটিক, স্পেশালি ডিমান্ডের কথা, যে অ্যান্টিবায়োটিকে আমার সেফটি একজন রিপোর্ট দেখেন আপনি, সেফটি একজন 70% রেজিস্ট্যান্ট, তারপরেও আমি কেন পরের বছর জন্য আবার সেফটি একজনের আমি ডিমান্ড দিব সরকারের কাছে? ওকে, আমাকে তো ওইটা নিশ্চিত করতে হবে। 2 নম্বরে আমি বলবো হচ্ছে যে আইপিসি, যেটা আমি বলেছি, সরকারকে বলতে হবে যে উদ্যোগ নিতে হবে যে আইপিসি ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যে আগে তথ্য দিয়েছি, আইপিসি যদি ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীকে আমি তাড়াতাড়ি বাড়িতে পাঠাইতে পারবো। এইটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি আগে যেটা বলেছি যে ওয়ান হেলথ অ্যাপ্রোচের মাধ্যমে আমার এনভায়রনমেন্টকে সাথে নিতে হবে, আমার পোলট্রি শিল্পকে সাথে নিতে হবে। আমি 3টাকে যদি একসাথে নেই, তাহলে আমার হিউম্যান হেলথে আলটিমেট এফেক্টটাই আসবে যে আমি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমি প্রতিকার করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। শেষ করব ডক্টর মুনির আপনার মাধ্যমে। চমৎকার কিছু রেকমেন্ডেশনস এবং হ্যাবিটসের ব্যাপারে অলরেডি ডক্টর হাসান বলেছেন। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই যে কোয়ালিটি অফ রিপোর্ট এবং 500 mgতে 500 mg আছে, এই সর্ষের ভূত তাড়ানোর ব্যাপারে আপনার রেকমেন্ডেশনস, পরামর্শ। ধন্যবাদ। আমিও আমার বন্ধু ডক্টর হাসানের সাথে সম্পূর্ণ একমত। যে রিকমেন্ডেশনগুলি উনি দিলেন, আমিও হয়তো ওগুলিই বলতাম, ওগুলো আসলেই খুব দরকার। বিশেষ করে আমি অ্যাজ এ ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, ইনফেকশন কন্ট্রোলিং করা খুবই জরুরি দরকার। কারণ আপনি যে পেশেন্টটাকে ভেন্টিলেটরে দিয়ে দিচ্ছেন, তাকে কৃত্রিম যন্ত্রের উপায়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন, ওই যন্ত্রতেই তো ইনফেক্টেড, ওই যন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়া। সো আপনি যতই অ্যান্টিবায়োটিক দেন, ওই ইনফেকশন কন্ট্রোল না করলে তাহলে এই রুগী আপনি বাঁচাতে পারবেন না। কিন্তু আমি পৃথিবীর অন্যান্য দেশে ভ্রমণ করেছি, সিঙ্গাপুরে দেখেছি, ভেন্টিলেশনে দেওয়ার মানেই রুগী মারা যাওয়া না, ভেন্টিলেশন পিপল অনেক মানুষ ফেরত আসছে। সো আমাদের এই ইনফেকশন কন্ট্রোল ইন দ্য হসপিটাল, আজকে আমি যদি মনে করি, আজকে এই একটা মেসেজ আমি শুধু সরকারকে বলছি না, আমাদের যারা হসপিটাল অথরিটি আছে,
is not a individual work. It's a teamwork. Teamwork. হ্যান্ড ওয়াশ Is a teamwork of ministry, teamwork of political leader commitment, commitment of the hospital authority, and commitment of our doctor and health workers. আমাদের সবাইকে ঐক্যমত্য হতে হবে, আমাদের ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অনেক কমে ফেলতে পারবো। সিম্পল হ্যান্ড হাইজিন, হ্যান্ড ওয়াশ, আমি বারবার এই কথাটা বলি, সিম্পল হ্যান্ড হাইজিন ক্যান প্রিভেন্ট 50% ইনফেকশন ইন দ্য হসপিটাল অ্যাজ ওয়েল এজ ইন দ্য কমিউনিটি। বাহ। সো এগুলি আমাদের চিন্তা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি যেটা কোয়ালিটি রিপোর্ট বলছেন, আমাদের দেশে আমরা অনেক পোস্ট গ্রাজুয়েশন অনেক ডক্টর আছে, বিশেষ করে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, অন্যান্য সাবজেক্টে, যারা এই একটা কোয়ালিটি রিপোর্ট তৈরি করতে পারে। বাট এখন তো এমবিবিএসটা করে। না, এমবিবিএস করতে পারবে না, এমবিবিএস ইজ নট দ্যাট। হ্যাঁ, করে আপনি যেটা বলেছেন, ওই দিনও একটা দেখলাম যে একটা প্রজ্ঞাপন হয়েছে যে রেজিস্টার্ড ডক্টর ক্যান গিভ দ্য, নো, রেজিস্টার্ড ক্যানট, বিকজ হি হ্যাজ টু বি দ্য স্পেশালাইজড অন দিস সাবজেক্ট, ওকে। either microbiology or pathology. So you can produce the, because he doesn't know what is sensitive, why I am calling it is sensitive, why I am calling it is resistant. Resistant. There is a protocol, there is a guideline from WHO. So you cannot tell at your own. So এইসব ব্যাপারগুলি অবশ্যই আমাদের চিন্তা করে করতে হবে, যে কোয়ালিটি রিপোর্ট ফ্রম কোয়ালিটি মাইক্রোবায়োলজিস্ট or quality pathologist, qualified pathologist. And second thing is your required dose of antibiotic আমরা পাচ্ছি কিনা। সেক্ষেত্রে একটু আগে যেটা বলছিলাম আমাদের আলোচনায়, যে একটা টিম করতে হবে। আমরা যেমন ওই যে মোবাইল টিম থাকে, টাস্ক ফোর্স, যে মোবাইল টিম থাকে, খাদ্যে ভেজাল দেখে, ওষুধে ভেজাল দেখতে হবে, অ্যান্টিবায়োটিকে ভেজাল খুঁজে বের করতে হবে, সে টাস্ক ফোর্স থাকতে হবে। অ্যান্টিবায়োটিক পলিসি থাকতে হবে প্রত্যেকটা হসপিটালে, ইন্ডিভিজুয়াল একটা অ্যান্টিবায়োটিক পলিসি, স্টুয়ারশিপ, অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ, অ্যান্টিবায়োটিক স্টুয়ারশিপ নিয়ে চলতে হবে। আপনি আপনার মন মতো একটা ইচ্ছা, উইদাউট এভিডেন্স বেস অ্যান্টিমাইক্রোবিয়াল প্র্যাকটিস করতে হবে। আপনার ইচ্ছা বাচ্চাদেরকে হলো, কিভাবে শেখাবো? হ্যাঁ, মানে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে কিভাবে শেখানো যায়? এই ব্যাপারে স্কুল এডুকেশন, স্কুল হেলথ দিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস, স্কুল হেলথ এডুকেশন। বাচ্চা যেন প্রশ্ন করতে শিখে। আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে, সেটা বাবাকে হোক ডাক্তারকে হোক, আমাকে অ্যান্টিবায়োটিক দাও, এটা কি অ্যান্টিবায়োটিক, আপনি আমি অ্যান্টিবায়োটিক আমার জন্য প্রয়োজনীয়, এই প্রশ্ন যেন বাচ্চারা স্কুল থেকে শিখে যায়, এটা আমাদের খুব প্রয়োজন। বাচ্চাদের শেখানোর জন্য দে আর আওয়ার ফিউচার জেনারেশন। তারা যদি শিক্ষিত হয়, অটোমেটিক্যালি অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি একটু সাপ্লিমেন্ট করি, দেলোয়ার। এক মিনিট স্যার। যে 1 মিনিট, আমি জাস্ট 1 মিনিট। দেখেন, আপনি শুরু করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিংকে দিয়ে। 1928-এ আলেকজান্ডার ফ্লেমিং যখন এটা আবিষ্কার করলেন, বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত লোক মারা গিয়েছে, এক পেনিসিলিন তার চেয়ে বেশি লোকের জীবন বাঁচিয়েছে। 1945 সালে আলেকজান্ডার ফ্লেমিংকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার দেওয়ার উনি রিসিভ করার সময় উনি বললেন এই কথা, যে আজকে পেনিসিলিন কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে, কিন্তু আমরা যদি এটার উপযুক্তভাবে ব্যবহার করতে না পারি, এটার ডোজ যদি আমরা মেনটেন করতে না পারি, আমার ভয় হয় আবারও কোটি কোটি মানুষ মৃত্যুর শিকার হবে। উনি 1945 সালে এই কথা বলে গেছেন, এবং আলটিমেটলি পেনিসিলিন আমাদের স্টক থেকে হারিয়ে গেছে। পেনিসিলিন কোনো কার্যকর ওষুধ না। যতই অ্যান্টিবায়োটিক একের পর আবিষ্কার হচ্ছে, তাতেই সবগুলি কিন্তু আলটিমেটলি সেই রেজিস্ট্যান্টে চলে যাচ্ছে। সুতরাং আমাদেরকে যদি সতর্ক না হই, যে কয়টা অ্যান্টিবায়োটিক আমাদের হাতে আছে, মনির বলেছেন যে পাইপলাইনে কিছু নাই, এই কটাকে আমাদের বাঁচাইতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। ধন্যবাদ। সো দ্য স্লোগান একটাই, সেভ অ্যান্টিবায়োটিক, সেভ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। সেই দর্শক মণ্ডলী, অ্যান্টিবায়োটিকের ভয়াবহতা নিয়ে আমরা ভয়াবহ এক আলোচনা আজকে শেষ করলাম, এবং আসন্ন যে ভয়াবহতা সেটা এড়ানোর জন্য যে স্লোগানটি আমরা কেবল ডক্টর মনিরের কাছ থেকে শুনতে পেলাম, যে অ্যান্টিবায়োটিক বাঁচাতে হবে আমাদের বাঁচানোর স্বার্থে। কারণ ডক্টর হাসান যেটা বলেছেন, যে পাইপলাইনে কিন্তু খুব বেশি ভ্যারিয়েন্ট আর নেই, নতুন কোনো কিছু অ্যান্টিবায়োটিক আসছে না। সুতরাং আসুন আমরা সচেতন হই। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনকেই অনুরোধ করব স্বাস্থ্য সচেতনতা আনার জন্য, কোয়ালিটি রিপোর্ট ক্রিয়েট করার জন্য, এবং ডোজে পারফেক্ট অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক আছে কি না, এবং সর্বোপরি অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার আছে সেটা রোধ করার জন্য এখনই অনতিবিলম্বে একটা টাস্ক ফোর্স গঠন করা হোক। এই হেলথ টাস্ক ফোর্সের মাধ্যমেই হয়তো আমাদের সেই প্রত্যাশিত মুক্তি আসবে। মুক্তির কথা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।